আমাদের নেক্সট যেটা আছে হলো অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। মানে ভার্ব মানে ক্রিয়া, আর অ্যাডভার্ব বলতে ক্রিয়া বিশেষণ। সংজ্ঞাটা আগে লেখো, না হলে বোঝাতে একটু কষ্ট হবে। যে অ্যাডভার্ব, যে ওয়ার্ড নাউন প্রোনাউন বাদে। এখানে একটু খেয়াল করো, অ্যাডজেক্টিভের সাথে অ্যাডভার্বের সাথে একটা ব্যাপার আছে। এরা একটা সম্পত্তি ভাগ করে নিয়েছে। এইভাবে একটু ধরে না যে এরা সম্পত্তি ভাগ করে নিয়েছে, যে 8 প্রকার পার্টস অফ স্পিচ। এখন এরা দুজন একটু জমিদারিত্ব খাটাবে, যে এখন পাওয়ার খাটাবে। তাহলে কে কোথায় কোথায় পাওয়ার খাটাবে, এরা এরিয়া ভাগ করে নিয়েছে। এখন অ্যাডজেক্টিভ এরিয়া ভাগ করে নিয়েছে কি, অ্যাডজেক্টিভ সবসময় নাউনের উপরে আর প্রোনাউনের উপরে জোর খাটাবে। মানে এদের বিষয়ে যা কিছু বলতে হয় না হয়, ভালো মন্দ যা করতে হবে সব অ্যাডজেক্টিভ করবে। এখন যেহেতু অ্যাডজেক্টিভে আলাদা এরিয়া নিয়ে নিয়েছে, এবার অ্যাডভার্ব বলছে আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে তুমি যখন ওই দুটো নিয়ে নিয়েছো, ওই দুটো বাদেও বাকিদের উপরে চালাচ্ছে। তাহলে ধরে নিতে পারো যে এটি অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল, সরি ওইদিকে না যাই, ওটা দেখলে একটু জটিল হয়ে যাবে। জাস্ট এবার তাহলে অ্যাডভার্বের সংজ্ঞাটা আগে লেখো তাহলে। যে ওয়ার্ড নাউন প্রোনাউন বাদে, তাহলে যে শব্দটা নাউনকে আর প্রোনাউনকে বাদে অন্য সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে। নাউন প্রোনাউন বাদ দিয়ে অন্য সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে, তাকে অ্যাডভার্ব বলে। তার মানে নাউন আর প্রোনাউন বাদ দিলে আমরা পাচ্ছি কি, যে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। আমরা এর বিস্তার ক্লাস পাবো, সরি অ্যাডভার্বের বিস্তার ক্লাস পাবো, ওটাতে আরো বেশি ক্লিয়ার করে পাবো। তার মানে এখন এখানে একটা সহজ কথা আছে, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এদেরকে মডিফাই করার প্রয়োজন পড়ে না। তবে সংজ্ঞাটা সহজ করার জন্য, যে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, এমনকি অ্যাডভার্ব নিজেকে মডিফাই করে, এই কথাটা জটিল হয়ে যায়। এই জন্য এত বাদ দিয়ে যে নাউন প্রোনাউন বাদে, তাহলে যে ওয়ার্ড নাউন প্রোনাউন বাদে অন্যান্য পার্টস অফ স্পিচকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। অন্যান্য পার্টস অফ স্পিচের ভিতরে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব আর এই তিনটাকে মডিফাই করার প্রয়োজন পড়ে না। ওকে, এখন কিভাবে মডিফাই করে? তার মানে এখন দেখলাম কি রাইটস, কি রাইটস, সে লেখে, সে লেখে। লেখে কি, ওয়েল বা ফাস্ট। সে লেখে ওয়েল ভালোভাবে, বা দ্রুত, সে খুব দ্রুত লেখে বা সে ভালোভাবে লেখে। তার মানে এই ভার্বের কাজটাকে এখানে একটা নোট লিখে নিতে পারো, যে এই ভার্বের কাছ থেকে কখন কোথায় কিভাবে তারা প্রশ্ন করলে, কখন কোথায় কিভাবে তারা প্রশ্ন করলে ভার্বকে যে উত্তর আসবে তুমি ওইটা সহজে অ্যাডভার্ব পেয়ে যাবে। আচ্ছা, সে লেখে দ্রুত, তাহলে এখানে দ্রুতটা অ্যাডভার্ব। লেখে ভালোভাবে, তাহলে ওয়েল অ্যাডভার্ব। এখন যদি বলি যে আই লিভ ইন ঢাকা, তাহলে আমি ঢাকায় বাস করি। আমি কোথায় বাস করি? আই লিভ, আমি বাস করি কোথায়, হোয়ার, ঢাকা। তাহলে ঢাকাটা এখানে অ্যাডভার্ব। এখন এখানে অ্যাডভার্বের প্রকারভেদ আছে, তখন আমরা অ্যাডভার্বে ক্লিয়ার করবো যে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। তবে আশা করি বুঝতে পারছো। ও আবার এর যে আরেকটা এক্সাম্পল একটু বাড়িয়ে দিই, যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে কিভাবে মডিফাই করে। তোমাদের একটা সহজ কথা আছে, সরি, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখন ভেরি গুড ম্যান, তাহলে ম্যান একটা নাউন, গুড ম্যান, তাহলে লোকটি কেমন, লোক সম্পর্কে যে তথ্য দেয় অ্যাডজেক্টিভ, তাহলে গুড এখানে অ্যাডজেক্টিভ, ভেরি গুড ম্যান খুব ভালো ব্যক্তি। তাহলে এই খুব, এই খুব কথাটা আবার অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তাহলে যে শব্দ নাউন প্রোনাউন বাদে অন্য ওয়ার্ডকে মডিফাই করে সে অ্যাডভার্ব, আর যে ওয়ার্ড নাউন প্রোনাউনকে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ। আশা করি এই জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হয়েছে। তোমাদের জীবনে যখন বড় বড় পরীক্ষা আসবে, এমন কোনো পরীক্ষা নাই যেখানে পার্টস অফ স্পিচ থাকে না। ভার্সিটি অ্যাডমিশন বলো, জবের এক্সাম বলো, বা এমনি স্কুলে একাডেমিক এক্সাম বলো, তুমি কোনো লেখার ভিতরে ফ্রি হ্যান্ড লিখতে গেলে সব জায়গাতেই পার্টস অফ স্পিচ প্রয়োজন পড়ে। এরপর আসো যে প্রিপজিশন, পদান্বয়, অব্যয়। অব্যয়টা প্রিপজিশন। এখন এই প্রিপজিশন একটা সেন্টেন্সে কি কাজ করে, একটু কথা মাথায় রাখতে হবে। তোমরা যারা একটু অবগত আছো, এরা প্রিপজিশন আর কনজাংশনের সাথে একটু গ্যাঞ্জামটা ক্লিয়ার করে নিও। এখানে ছোট্ট একটা গ্যাঞ্জাম আছে এদের ভিতরে। কি গ্যাঞ্জাম? যে প্রিপজিশন যে শব্দ নাউন প্রোনাউনের পূর্বে বসে, যে শব্দটি নাউন প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সে ব্যবহৃত, মানে ওই নাউনের সাথে সেন্টেন্সে ব্যবহৃত অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। কথাটা আরেকবার বুঝে নাও। যে শব্দ নাউন প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সে ব্যবহৃত অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। তাহলে প্রিপজিশন কি করতেছে? সম্পর্ক স্থাপন করে।
আর কনজাংশনটার সাথে একটু বলে দেই, যে শব্দ একাধিক শব্দ, ফ্রেজ বা ক্লজকে যুক্ত করে, যে শব্দ একাধিক ফ্রেজ, শব্দ, একাধিক শব্দ, একাধিক ক্লজ বা দুইটি সেন্টেন্সকে যুক্ত করে থাকে তাকে কনজাংশন বলে। তোমাদের লাইফে এই দুইটা বিষয় নিয়ে একটা এমসিকিউ থাকতে পারে যে প্রিপজিশন সেন্টেন্সে কি করে। ওখানে অপশনে থাকতে পারে কনজাংশন মানে যুক্ত করে না রিলেট করে ইত্যাদি, দেখা যাচ্ছে আরো দুটো অপশন থাকবে। তবে 100% প্রিপজিশন কি থাকে, রিলেট করে। তার মানে নাউন প্রোনাউনের সাথে সেন্টেন্স অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক রিলেট করে। কিভাবে রিলেট করে দেখো, তোমাদের যারা পড়াশোনা একদম আফসোসা করে তারা খুবই ভালোভাবে জানো, এই জিনিসটা একটু মুখস্থ থাকে। সরি, দ্য পেন ইজ দ্য টেবিল, কথাটা আমি লিখলাম, দ্য পেন ইজ দ্য টেবিল, কলমটি হয় টেবিল, বাক্য কি হয়? এটা আসলে কোনোভাবেই হয় না। যখন আমরা লিখি দ্য পেন ইজ অন দ্য টেবিল, দ্য পেন ইজ অন দ্য টেবিল, কলমটি হয় টেবিলের উপরে, তাহলে এই যে টেবিলের সাথে অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করে একটা পরিপূর্ণ অর্থ করছে, তাহলে এটা প্রিপজিশন। আর এখন রকিব একটা শব্দ, রাহুল একটা শব্দ, কিন্তু যখন আমরা লিখি রকিব অ্যান্ড রাহুল, মানে একাধিক শব্দ বা একটা জায়গা কম আছে, মুখে আরেকটা বলতেছি, একটা বাক্য তোমরা আবার একটু বেশি মুখস্থ করো, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, তাহলে হি ইজ পোর একটা অংশ, হি ইজ অনেস্ট একটা অংশ, দুইটা অংশকে যুক্ত করছে বাট, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এখন প্রিপজিশন কনজাংশনের যে বিষয়টা দেওয়া হবে, রহিম, করিম, রাহুল উইল গো দেয়ার, রহিম, করিম, রাহুল উইল গো দেয়ার, এই সেন্টেন্সে ভিউয়ার্স রহিম, করিম এন্ড রাহুল উইল গো দেয়ার, এখানে একটা এন্ড লাগে। এখন এন্ডটা যদি না দিই, হয়তোবা শ্রুতি মধুর একটা সেন্টেন্সের শ্রুতি মধুর নষ্ট হবে, অর্থ নষ্ট হবে না। কিন্তু তুমি যদি একটা প্রিপজিশন না দাও, অর্থটা নষ্ট হয়ে যাবে। যেমন আরেকটা এক্সাম্পল যদি দিই, আই অ্যাম হোম, আই অ্যাম হোম। এখন আই অ্যাম হোম বলতে কি বোঝায়? আমি নিজেই বাড়ি না আমি বাড়িতে? অনেকে হয়তো বা ধরে নেবা যে আই অ্যাম হোম মানে আমি বাড়িতে আছি। অনেক জায়গাতে দেখতে পারো যে অনেকে বলে আই অ্যাম হোম, তাহলে আমি বাড়ি। এখন যদি বলে আমি বাড়ি, আই অ্যাম হোম মানে যদি হয় আমি বাড়িতে আছি, তাহলে যখন বলবো যে আই অ্যাম স্টুডেন্ট, তখন কি আমি ছাত্রতে আছি না আমি ছাত্র? আমি নিজেই ছাত্র, তাহলে আই অ্যাম স্টুডেন্ট। যদি মনে হয় যে আমি নিজেই ছাত্র, তাহলে আই অ্যাম হোম মানে কি আমি নিজেই বাড়ি। সো আমি বাড়ি না, আমি একজন প্রাণী বা ব্যক্তি, তাহলে সেই ক্ষেত্রে থেকে আই অ্যাম এট হোম। সো এট এখানে প্রিপজিশন। ওকে, সো তাহলে যে নাউনের পূর্বে যে যদি কোনো শব্দ বসে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে সেটাকে প্রিপজিশন বলে। আশা করি ভিউয়ার্স বুঝতে পারছো যে প্রিপজিশনটা কি এবং কনজাংশন কি। যে কনজাংশন শব্দকে যুক্ত করে আর প্রিপজিশন সম্পর্ক স্থাপন করে। যুক্ত করা আর সম্পর্ক স্থাপন করার ভিতরে একটু ব্যবধান আছে, একটু বুঝে নাও। ওকে, তারপর হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন আসলে এখানে লিখেছি কি আবেগ সূচক অব্যয়। আসলে ইন্টারজেকশন হচ্ছে সেই সকল শব্দ যে শব্দগুলো সেন্টেন্সের শুরুতে বসে বসে একটু আবেগ বা আকস্মিক ভাব, দুঃখ প্রকাশ করে থাকে। যেমন ব্রাভো, ব্রাভো, সাব্বাস, ইউ হ্যাভ ডান ওয়েল, তুমি খুব ভালো করেছো। অ্যালাস মানে দুঃখ বোঝাচ্ছে, যে অ্যালাস, যে হাই হাই এই বিষয়টা কি ঘটে গেল। তার মানে কোন সেন্টেন্সের শুরুতে যে অ্যালাস, ব্রাভো, হুররে ইত্যাদি কথা বসে, যে এই যে ইত্যাদি শব্দগুলো বসিয়ে আমরা সেন্টেন্স শুরু করি, তাহলে এই যে বিস্মিত হওয়া বা অবাক হওয়া, যে দুঃখ বোঝানো বা আনন্দ বোঝানো যে ধরনের শব্দগুলো বসে, এগুলো ইন্টারজেকশনের কাজ করে। ওকে, এখন একটু সময় দেওয়া ভিউয়ার্স, আমরা একটা সেন্টেন্স লিখে সকল পার্টস গুলো একটু ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবো। যে একটা শব্দ লিখবো, যে একটু আগে কারণ আমরা বলেছিলাম যে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ বলে। সবগুলো পার্টস অফ স্পিচের প্রুফ নেওয়ার জন্য আমরা বোর্ডে একটা বাক্য লিখেছি, বাক্যটা একটু পড়ো। রাহুল অবটেইনস গুড মার্কস ইন এক্সাম বিকজ হি ইজ ভেরি ব্রিলিয়ান্ট। এখন এখানে কোন পার্টস? এখন এক্ষেত্রে একটু মিলিয়ে নাও তোমরা, জাস্ট এটা তোমাদের একজন পরীক্ষাতে কি বুঝলে। রাহুল, রাহুল কি একজন ব্যক্তি। যখন সে ব্যক্তি, আমরা জানি যদি কোনো কিছু নামকে বোঝায় তাহলে সেটা নাও, যে ব্যক্তি তাহলে একজন এখানে মানুষকে বোঝাচ্ছে বা মানুষের নাম, তাহলে এটা নাও। এবার অবটেইন অর্জন করে, তার মানে
কোনো কিছু একটা থেকে কষ্ট করে অর্জন করতে হচ্ছে, তাহলে যে লেভেলটা তার ছিল না ওই লেভেলটা আসার জন্য তাকে কি করতে হচ্ছে, কষ্ট করতে হয়েছে। তাহলে সেক্ষেত্রে অবটেইন যেহেতু কষ্ট করা বোঝাচ্ছে, তাহলে এটা কি আসছে, একটা ভার্ব এবং গুড মার্কস। তাহলে কি নিয়ে আসছে, মার্কস নিয়ে আসছে। তাহলে মার্ক হচ্ছে হলো একটা রেজাল্ট, যে রেজাল্ট এখন এটা নাউন, যে নাম্বার নিয়ে আসছে, নাম্বারটা নাউন। কেমন নাম্বার আনছে, ভালো নাম্বার আনছে। তাহলে এই যে নাউন সম্পর্কে যে শব্দটা তথ্য দেয় সেটা কি আসছে, যে অ্যাডজেক্টিভ, সেটা অ্যাডজেক্টিভ। তাহলে এটা হচ্ছে হলো গুড অ্যাডজেক্টিভ এবং মার্কটা নাউন। ইন এক্সাম, এক্সাম বলতে এক্সামিনেশন, তার মানে পরীক্ষাতে। তাহলে এটা একটা পরীক্ষার নাম বোঝাচ্ছে, এক্সামটা নাউন। এবং কি করছে, যে পরীক্ষায় ভালো নাম্বার এনেছে। তাহলে ইনটা এই নাউনের পূর্বে যে শব্দ বসে অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে কি বলি আমরা, প্রিপজিশন বলি। যে পরীক্ষায়, এখন মার্ক এক্সাম, মার্ক এক্সাম দিলে তো কথাটা সুন্দর হচ্ছে না। ওই যে বলেছিলাম প্রিপজিশন না দিলে অর্থ বিকৃত হবে। তাহলে কি ইন এক্সাম, তাহলে পরীক্ষায়। এ পর্যন্ত একটা কথা গেল। তো রাহুল অবটেন্স গুড মার্কস ইন এক্সাম, পরীক্ষায় ভালো ফলাফল করেছে। হি ইজ ব্রিলিয়ান্ট, এখানে দেখো আরেকটা কথা চলে আসছে। তাহলে এখানে লিখেছি আমরা বিকজ, বিকজ হি ইজ ভেরি ব্রিলিয়ান্ট। তাহলে এই সেন্টেন্সটার সাথে এই সেন্টেন্সটাকে কি করছে, বিকজ যুক্ত করছে। তাহলে যখন দুইটা সেন্টেন্স বা একাধিক অর্থে যুক্ত করা হয় তখন আমরা জানি সেটাকে কি বলা হয়, কনজাংশন। তাহলে বিকজ এখানে কনজাংশন। আর হি একজন ব্যক্তি, তার নাম না দিয়ে আমরা দিয়েছি হি, ব্যক্তির নামের পরিবর্তে হি, তাহলে একটা প্রোনাউন। ইজ একটু আগে বলেছিলাম যে এটা একটা সাইলেন্ট ভার্ব, যেটা সাহায্যকারী ভার্ব বা মূল ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। ভার্বে গিয়ে বেশি ক্লিয়ার করবো। ব্রিলিয়ান্ট, হি ইজ ব্রিলিয়ান্ট, তাহলে সে কেমন, সে কেমন, সে হয় মেধাবী। তাহলে এই যে মেধাবীটা, তার সম্পর্কে, ব্যক্তি সম্পর্কে তথ্য যাচ্ছে, মানে নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য যাচ্ছে। এটা অ্যাডজেক্টিভ এবং ভেরিটা ব্রিলিয়ান্টকে ইন্ডিকেট করতেছে। তাহলে যে ওয়ার্ড নাউন প্রোনাউন বাদে অন্য ওয়ার্ডকে মডিফাই করবে, তার মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে, তাহলে এটা একটা অ্যাডভার্ব। ভেরি যেহেতু অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, তাহলে এটা একটা অ্যাডভার্ব। ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছো। তাহলে আহ যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকো এবং একটু কমেন্টস করো, যাতে অনুপ্রেরণা পাই, আরো বেশি পরিশ্রম নিয়ে তোমাদের সামনে আসতে পারি। আজ এ পর্যন্তই রাখবো। আর যদি এরপর আরো প্রয়োজন পড়ে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লেখো তোমাদের কি ধরনের ক্লাস দরকার বা আরো কিভাবে দিলে একটু সুবিধা হবে। তোমাদের সমস্যাগুলো উল্লেখ করো, আমি চেষ্টা করবো সর্বক্ষণিক ভাবে তোমাদের সাথে থাকে এবং আমাদের ক্লাসটা সর্বদা গ্রুপ লেভেল থেকে হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।